একটা জাহাজ যার নাম শুনলে আজও কেঁপে ওঠে ইতিহাস, টাইটানিক। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই টাইটানিক জাহাজেই একসময় হাজারো মানুষের প্রাণ গিয়েছিল। আর এই ভয়ানক দুর্ঘটনার কাহিনী আজও মানুষের কাছে এক রহস্য। আর সেই রহস্যের মধ্যেই লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর গল্প, যা সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। যদি সেই ডুবে যাওয়া জাহাজের অভিশাপ কখনো শেষ না হয়ে থাকে, আর যদি বহু বছর পর আবারও ফিরে আসে সেই অভিশপ্ত জাহাজ, তাও আবার আরও ভয়ঙ্কর রূপ নিয়ে, তাহলে কি হবে? কারণ অনেক বছর আগে যে জাহাজ ডুবে গিয়েছিল, সেটিকে আবার নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেয় কিছুজন। তবে সেই জাহাজের সাথে ফিরে আসে কিছু অশুভ শক্তি, যেখানে অতীতের মৃত আত্মারা এখনও ঘুরে বেড়ায় প্রতিশোধের খোঁজে। 1912 সালে ডুবে যাওয়া আরএমএস টাইটানিক শুধু একটা জাহাজ ছিল না, এটা একটা অভিশাপের গল্প। তো চলুন ঘুরে আসা যাক টাইটানিকের একটা নতুন কাহিনী থেকে। মুভিটা শুরু হয় 1912 সালে, যখন আসল টাইটানিক জাহাজ আইসবার্গে ধাক্কা লেগে সমুদ্রে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। সেখানে এলিজাবেথ নামের একটি মেয়ে এই ভয়ানক অবস্থা দেখে একেবারেই দিশাহারা হয়ে পড়েছিল। সে চিৎকার করে জাহাজে তার স্বামী চার্লসকে খুঁজতে শুরু করে, তবে ডাকাডাকির পরেও তাকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন তাকে জোর করে লাইফ বোটে বসিয়ে দেয়। তবে বোটটিকে নিচে নামানোর আগেই হঠাৎই বোটের কেবিল ছিঁড়ে বোটটি জলে পড়ে উল্টে যায়। বোটে থাকা সকলেই সেই বরফের কনকনে ঠান্ডা জলে ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যেতে থাকে। তবে এলিজাবেথ কোনো মতে নিজেকে সামলিয়ে উল্টো বোটেই উঠে পড়ে। সে তার হাজবেন্ডের নাম ধরে আবারও ডাকাডাকি শুরু করে। তখন দেখা যায় দূরে থাকা একটি বরফের টুকরোর উপর সে কোনো রকমে ভেসে আছে। তার হাজবেন্ড তাকে আওয়াজ দেয় এবং তাকে বাঁচানোর জন্য জলে লাফ দেয়। কিন্তু হঠাৎ এলিজাবেথ তখন খেয়াল করে তার সামনে লাশের মতো কিছু একটা ভেসে আসছে। কৌতূহলবশত যখনই সে সেই দিকে হাত বাড়ায়, অদ্ভুতভাবে সেই মৃত লাশ হঠাৎই তাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে চলে যায়। ঠিক এর 110 বছর পর একই রকমের টাইটানিক আবারও হুবহু তৈরি করা হয় এবং তার যাত্রাপথ একই রাখা হয়, ঠিক যে সমুদ্র পথ দিয়ে টাইটানিক যাওয়ার সময় ডুবে গিয়েছিল। জাহাজটিকে দেখতে শহরের অনেক লোক সেখানে এসে জড়ো হয়েছিল। অন্যদিকে এক ব্লগার দম্পতিও এই জাহাজটি দেখার জন্য এসেছিল। আজ তারা এই জাহাজের প্রথম যাত্রী। ছেলেটির নাম ছিল জ্যাকসন এবং মেয়েটির নাম হলো মিয়া। জ্যাকসন টাইটানিককে দেখেই তার প্রশংসা করতে শুরু করে, কারণ আসলে এই টাইটানিক জাহাজটি হুবহু অতীতে ডুবে যাওয়া সেই টাইটানিকের মতো ছিল। এদিকে মিয়া তখন ফোনে ব্যস্ত থাকলে ফোন ঘাটা বাদ দিয়ে জ্যাকসন এই সুন্দর জাহাজটিকে তাকে দেখতে বলে। প্রথমে সে বিরক্ত হলেও যখন সে চোখের সামনে এই বিশাল জাহাজটিকে দেখে, সে অবাক হয়ে যায়। তারা এই সব কিছু ব্লগিংয়ের মাধ্যমে ভিডিও করতে শুরু করে এবং হাসি মুখে দুইজনেই এই সুন্দর জাহাজটির প্রশংসাও করে। আসলে তারা বেশ ভালোই বিখ্যাত ব্লগার ছিল। গাড়ি থেকে নেমে তারা তাদের ফ্যান ফলোয়ারদের সাথে দেখা করতে করতে সেখানে কিছু ভিডিও রেকর্ডিং করে, আর এরপর তারা টাইটানিকে উঠে পড়ে। অন্যদিকে জাহাজের উপরে জাহাজের ক্যাপ্টেন রোজ তার টিম মেম্বারদের সাথে ব্রায়ান নামে এক সিকিউরিটি টিমের হেডের পরিচয় করিয়ে দেয়। আসলে এই টাইটানিকে ডুবে যাওয়ার প্রথম টাইটানিকের অনেক জিনিসপত্র ছিল, যা ছিল যথেষ্ট মূল্যবান, আর তা দেখাশোনার জন্যই তাদের মূলত একটি সুরক্ষা টিমের প্রয়োজন ছিল। তো যাই হোক, সকল যাত্রী জাহাজে উঠে আসলে এই বিশাল টাইটানিক সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ে। একটু পরেই আমরা দেখতে পাই জাহাজের কার্গো রুমে ব্যাগ থেকে একটি মেয়ে বেরিয়ে আসছে। সেই মেয়েটি সরাসরি ব্যাগ থেকে বেরিয়ে জাহাজের উপর তলায় চলে যায় এবং জাহাজের নিঃশব্দে ঘোরাঘুরি করতে থাকে। শীঘ্রই সে উপরে এসে ক্রু মেম্বারদের একটি ইউনিফর্ম চুরি করে নেয়। সেই অজানা মেয়েটি ইউনিফর্ম পরে জাহাজের মিউজিয়ামে লুকিয়ে ঢুকে পড়ে। সেখানে একটি আলমারিতে পুরনো টাইটানিকে ডুবে যাওয়া একটি ভায়োলিন রাখা ছিল। মেয়েটি ভায়োলিনটি দেখা মাত্রই হাতে তুলে নেয়। তখনই এক ব্যক্তি চিৎকার করতে করতে ভেতরে আসে এবং তাকে তাড়াতাড়ি ভায়োলিনটি রেখে দিতে বলে। সে বলতে থাকে যে এটি ডুবে যাওয়া টাইটানিকের সবচেয়ে মূল্যবান একটি জিনিস। 100 বছর সমুদ্রের নিচে ডুবে থাকার পর এটি পুরনো জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে এবং সে চাইছিল না যে কোনো আজেবাজে মেয়ে এসে অকারণে এটি নষ্ট করে দিক। তখন জুলিয়া নামে জাহাজের একজন স্টাফ মাঝখানে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই সেই অজানা মেয়েটি সেখানে একটি সোনার কয়েন এবং গোল্ড পিন দেখতে পায়। এটা দেখে সে বলে যে তার নানির কাছেও ঠিক এমনই একটি পিন ছিল। তার বিশ্বাস ছিল যে টাইটানিকের দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের জিনিসপত্র বের করা উচিত হয়নি। পুরনো দিনে মানুষ মানুষের মৃত্যুর পর তাদের জিনিস তাদের সাথেই কবর দিত, আর তাদের এই স্মৃতিচিহ্নগুলি নষ্ট করার চেষ্টা করবে যারা, তারা অভিশপ্ত হবে। এই সব কথা শুনে ব্যক্তিটি এখন মেয়েটির উপর বিরক্ত হয়ে ওঠে। সে জুলিয়াকে জিজ্ঞাসা করে, মেয়েটি কে, কেন এইসব আজে বাজে কথা বলছে সে? জুলিয়া নিজেও জানতো না যে মেয়েটি কে, কারণ জাহাজে এত পরিমাণে যাত্রী আছে যে সবাইকে চেনা অসম্ভব ছিল। তাই জুলিয়া তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। হয়তো সে কোনো জাহাজের গেস্ট হতে পারত, তাই জুলিয়া তাকে তেমন কিছু বলে না। যখন ওই ব্যক্তি এবং জুলিয়া নিজেদের মধ্যে কথা বলছিল, মেয়েটি নিঃশব্দে সুযোগ বুঝে সেই হেয়ারপিন আর কয়েনটি চুরি করে নেয়
এরপর সেই অজানা মেয়েটি জাহাজের নিচের অংশে চলে যায় এবং সেখানে কালো জাদুর নানা রিচুয়াল করতে শুরু করে। সে তার ব্যাগ থেকে পুরনো টাইটানিকের ক্যাপ্টেনের ছবি বার করে সমস্ত আত্মাদের জেগে ওঠার কালো জাদু করে। এই সময় জাহাজের বলরুমে জাহাজের সকল যাত্রীরা নাচছিল, আর অন্যদিকে মিয়া এবং জ্যাকসন তখনও জাহাজের বিভিন্ন জায়গায় ভিডিও বানাচ্ছিল, কারণ তাদের কন্টেন্টই ছিল এটা। ঘুরতে ঘুরতে তারা জাহাজের নিচের অংশে চলে আসে এবং দেখে সেই মেয়েটি কালো জাদু করছে। তবে তারা বুঝতেই পারছিল না যে আসলে কি করছে সে। কিন্তু যখন সে অদ্ভুত ও ভয়ঙ্করভাবে তার কালো জাদু রিচুয়াল করতে শুরু করে, তারা ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই পিছনে দরজাটি জোরে আওয়াজ করে খুলে যায়। ঘাবড়ে গিয়ে তারা পিছন ফিরে তাকাতেই দেখে সেটা আর কেউ নয়, তাদের এক ফ্যান ন্যান্সি। সে এখানে এসেছে তাদের লাইভ স্ট্রিম দেখে তাদের খুঁজতে খুঁজতে। তবে অবাক ব্যাপার হলো যে এত শব্দ হওয়ার পরেও মেয়েটি তার কালো জাদু চালিয়ে যাচ্ছিল। মেয়েটি নানান রকম মন্ত্রের মাধ্যমে পুরনো ডুবে যাওয়া টাইটানিকের অশুভ আত্মাদের ডাকতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার অলৌকিক শক্তিতে জাহাজের দেয়ালগুলো কাঁপতে শুরু করে এবং ব্লগারদের ক্যামেরা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এইসব দেখে জ্যাকসন বলে যে তাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। মিয়া এবং ন্যান্সিও তখনও তার সাথে চলে যায়। এদিকে ক্যাপ্টেনের ঘরেও আলো জ্বলতে নিভতে শুরু করেছে। হঠাৎ ক্যাপ্টেনের তার হাজবেন্ডের সাথে ভিডিও কলও কেটে যায়। তখন সে বুঝতে পারে যে জাহাজের যোগাযোগ ব্যবস্থা বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, আর হয়তো এটা কোনো যান্ত্রিক গোলযোগের কারণেই হয়েছে। অন্যদিকে মিয়া, ন্যান্সি এবং জ্যাকসন জাহাজের করিডোরে চলে যায়। ন্যান্সি তাদের জানায় যে সে অনেক বছর ধরেই তাদেরকে ফলো করছে, খুব বড় ফ্যান সে তাদের। তখনই জ্যাকসনের সাথে হ্যালের ধাক্কা লেগে যায়। হ্যাল হলো ওই ব্যক্তিটি যে সমুদ্রের গভীর থেকে পুরনো টাইটানিকের জিনিসপত্র নিয়ে এসেছিল। হ্যাল না বুঝেই জ্যাকসনকে দায়িত্বজ্ঞানহীন বলে গালাগালি দেয়। তারপর সে মিয়ার দিকে তাকিয়ে অকারণেই হাসতে থাকে। তখন ন্যান্সি হ্যালকে বলে, তুমি কি জানো এরা কে? ইউটিউবে এদের 12 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এটা শুনে তখন হ্যালের মনে হয় এরা হয়তো খুবই ফেমাস, অনেক টাকা আছে হয়তো এদের কাছে। এই ভেবেই সে তাদেরকে বলে, আমার কাছে পুরনো টাইটানিকের অনেক মূল্যবান জিনিস রয়েছে, আর একটি নীল রঙের হিরে আছে যা মিয়াকে খুবই মানাবে। এই কথা বলার সময় সে মিয়াকে টাচ করতেই মিয়া রেগে গিয়ে তাকে বলে, আমাকে টাচ করার কোনো প্রয়োজন নেই, আমার হিরে ফিরে লাগবে না। জ্যাকসন রেগে হ্যালকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে সেই অজানা মেয়েটি তখনও তার কালো জাদুর মাধ্যমে অশুভ আত্মাদের ডেকে চলেছে এবং শীঘ্রই তা সম্পূর্ণ হয়ে যায়। এরপর জানা যায় যে আগের টাইটানিক জাহাজের ক্যাপ্টেন ছিল তার ঠাকুরদা, আর ঠিক তখনই টাইটানিকের ক্যাপ্টেন মানে এডওয়ার্ড স্মিথ মানে তার ঠাকুরদার অশুভ আত্মা তার সামনে চলে আসে। এরই মধ্যে মিয়া এবং জ্যাকসন ডেকে গিয়ে একটি ভ্লগিং ভিডিও শ্যুট করছিল। ঠিক তখনই মিয়া একটি সুন্দর ভায়োলিনের সুর শুনতে পায়, আর সেই সময় তাদের পিছনে অদ্ভুত ফ্যাকাশে একটি লোককে ভায়োলিন নিয়ে বসে থাকতে দেখা যায়। খুবই ভয়ানক তার চেহারা, দেখে মনে হচ্ছিল সে যেন জলে ডুবে মারা গেছে। সে এত সুন্দরভাবে ভায়োলিন বাজাচ্ছিল যে মিয়া আর জ্যাকসন ডান্স করতে শুরু করে। কিন্তু তখনই জাহাজে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। পুরো টাইটানিক 3-র কারেন্ট হঠাৎই চলে যায়। তবে তারা দুজনে কোনো কিছুতে গুরুত্ব না দিয়েই মগ্ন হয়ে ডান্স করতেই থাকে। আর ঠিক সেই মুহূর্তেই সুন্দর ভায়োলিনের সুর এক কান ফাটানো বিরক্ত আওয়াজে পরিণত হয়। সেই আওয়াজ এতটাই বিকট ছিল যে সবার কান ঝালাফালা করে দিচ্ছিল। মিয়া তার মাথা চেপে ধরে চিৎকার করতে থাকে, এসব কি হচ্ছে? এদিকে জ্যাকসন বুঝতে পারছিল না যে এখন কি করবে সে। হঠাৎই ভায়োলিন বাজানো সেই আত্মাটি মিয়ার একেবারে কাছে চলে আসে। সে আতঙ্কে চিৎকার করে তার কান বন্ধ করে ফেলে। সে বুঝতেই পারছিল না যে এই শব্দ কেন হচ্ছে। ঠিক তখনই অদ্ভুতভাবে সেই আত্মাটি জ্যাকসনকে ঘন কুয়াশার মাঝে টেনে নিয়ে যায়। আর সাথে সাথেই সেই ভায়োলিনের আওয়াজ বন্ধ হতেই ক্যাপ্টেন তাড়াতাড়ি তার অ্যাসিস্ট্যান্টদের আদেশ দেয় যেন পুরো জাহাজের সিস্টেম একবার চেক করা হয়। এদিকে জ্ঞান ফেরার পর মিয়া এদিক ওদিক জ্যাকসনকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ছিল না। তখন হ্যাল সেখানে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। সেই সাথে সে মিয়াকে বলে কিছুক্ষণ পরে বারে দেখা করতে, হয়তো জ্যাকসন সেখানেই আছে। মিয়া তার কথা মেনে নেয়, কিন্তু তখনই তার ফোনের কথা মনে পড়ে। যখন মিয়া ফোনটি তুলতে যায়, হ্যাল ততক্ষণে সেখান থেকে চলে যায়। মিয়া ভাবে যে তার সাথে ঘটা এই অলৌকিক ঘটনা সম্পর্কে সে সবাইকে জানাবে, কিন্তু হঠাৎই সেই ভায়োলিন বাজানো আত্মাটি আবারও তার সামনে চলে আসে এবং সে একই ভয়ঙ্কর আওয়াজ করতে করতে মিয়ার দিকে এগিয়ে আসতে থাকে। মিয়ার কাছাকাছি আসতেই সে মিয়াকে মেরে ফেলে। ইতিমধ্যে জাহাজের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিছু সিকিউরিটি গার্ড মিয়ার লাশ ডেকের উপর খুঁজে পায়, যার পর জাহাজের সিকিউরিটি হেড বলরুমে ক্যাপ্টেন রোজের সাথে দেখা করতে আসে। সে ক্যাপ্টেনকে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে নিয়ে যায়। সেখানে জাহাজে সকল টেকনোলজি অদ্ভুতভাবে কাজ করতে দেখা যাচ্ছিল। ক্যাপ্টেন চিন্তায় পড়ে যায়। ক্যাপ্টেন ক্রু মেম্বারদের সিস্টেম বন্ধ করে আবারও চালু করতে বলে। আর ঠিক তখনই ব্রায়ান আতঙ্কিত হয়ে সেখানে আসে এবং ক্যাপ্টেনকে তার সাথে আসার অনুরোধ করে। দুজনে ডেকে পৌঁছায় যেখানে মিয়ার লাশ পড়েছিল।
রোজ জিজ্ঞাসা করে যে মিয়ার স্বামী জ্যাকসন কোথায়, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। তখন রোজ ব্রায়ানকে চেক করতে বলে যে মিয়া কি লাইভ স্ট্রিম করছিল, হয়তো তার ফোনে কিছু ভিডিও রেকর্ড থাকতে পারে। কিছুক্ষণ পর হেক্টর সেখানে এসে গার্ডেদের দ্রুত এই এলাকা পরিষ্কার করার নির্দেশ দেয়, কারণ এই সব জাহাজের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে আতঙ্ক বেড়ে যাবে। ক্যাপ্টেন মিয়ার ফোন তুলে নিয়ে হেক্টরকে বলে দেখা যাক সে শেষ কল কাকে করছিল, হয়তো কিছু ক্লু পাওয়া যেতে পারে। ততক্ষণ ক্যাপ্টেন নিজে কন্ট্রোল রুমে গিয়ে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এই বলে ক্যাপ্টেন কন্ট্রোল রুমে চলে যায়। ইতিমধ্যে একজনকে ইঞ্জিন রুমে পাঠানো হয়। ইঞ্জিন রুমে গিয়ে সে এইসব গোলযোগ ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সে সেই ইঞ্জিন রুমে অদ্ভুত কিছুর আভাস পায়, যেন তার আশেপাশে কেউ আছে। এমনকি নানান অদ্ভুত শব্দও তার কানে আসছিল। ঠিক তখনই পেছন ফিরে তাকাতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসে। একটি বিভৎস আত্মা তার দিকে এগিয়ে আসছে। ভয়ে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ওই আত্মা তার সামনে এসে দাঁড়ায় এবং নিজের অদ্ভুত ক্ষমতা দিয়ে পাইপের একটি অংশ উড়িয়ে তার মাথায় আঘাত করে। ফলে সেই ইঞ্জিনিয়ারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে হেক্টর, ব্রায়ান এবং আরও কয়েকজন গার্ড মিয়ার ক্যামেরার ফুটেজ দেখছিল। কিছুক্ষণ পর রোজ তাদের কাছে এলে তারা জানায় যে এই ভিডিওতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, কিন্তু মিয়া কোনো কিছুর দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এরপর তারা মিয়ার ফোনে শেষ ভিডিওটি চালায়। ভিডিওটি দেখা যায় জ্যাকসন হঠাৎ ধোঁয়ার মধ্যে কেমনভাবে অদৃশ্য হয়ে গেল, তবে তারা বুঝতে পারে না আসলে তার সাথে কি ঘটেছে। তারপর তারা হ্যালকে সেই ভিডিওতে দেখে সে মিয়ার কাছে এসেছিল। হ্যালের চলে যাওয়ার পরেই মিয়া যখন ফোনটি তুলল, তখন তার চোখে মুখে এক প্রকার ভয় ছিল, যেন তার সামনে ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে, আর যার পরপরই তার মৃত্যু হয়ে যায়। ক্যাপ্টেন আন্দাজ করে যে নির্ঘাত হ্যালই কোনো গড়বড় করেছে, তাই তারা হ্যালকে জিজ্ঞাসাবাদের জন্য ধরার সিদ্ধান্ত নেয়। সেই সময় হ্যাল বলরুমে জুলির সাথে কথা বলছিল। রোজ এবং ব্রায়ান তার কাছে গিয়ে তাকে তার সাথে আসতে বলে। এরপর তারা তাকে একটি প্রাইভেট রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। শীঘ্রই ক্যাপ্টেন তাকে জানায় যে মিয়া মারা গেছে এবং তার স্বামীও নিখোঁজ, আর হ্যালই ছিল শেষ ব্যক্তি যে তাকে জীবিত দেখেছিল। আর সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে এর আগে হ্যালের সাথে জ্যাকসনের ঝগড়া হয়েছিল, হয়তো এই কারণে সে তাদেরকে মেরেছে। তবে হ্যাল বলে মানছি মাঝে মাঝে আমার রাগ হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় আমি মানুষকে বিনা কারণে হত্যা করে বেড়াবো। এছাড়াও তোমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। এদিকে সেই অজানা মেয়েটি আবারও তার শক্তি প্রয়োগ করে এবং হঠাৎই জাহাজের ইঞ্জিন নিজে থেকেই চলতে শুরু করে। ক্যাপ্টেন অনুভব করেন যে জাহাজ চলতে শুরু করেছে, কিন্তু কিভাবে সবাই অবাক হয়। তিনি দ্রুত কন্ট্রোল রুমের দিকে ছুটে যায়, এমনকি ডেকে গিয়েও দেখেন যে জাহাজ সত্যিই চলছে। ক্যাপ্টেন রেডিওতে পার্কারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ কোনো সিগন্যালই কাজ করছিল না এই জাহাজে। তাই ক্যাপ্টেন নিজেই কন্ট্রোল রুমে ছুটে যায় এবং সেখানে সবার উপর রেগে ফেটে পড়ে। জাহাজ কে চালালো? তার অ্যাসিস্ট্যান্টরা জানায় জাহাজের সমস্ত কন্ট্রোল লক হয়ে গেছে, তাদের হাতে আর কিছুই নেই। এটা শুনে ক্যাপ্টেন জাহাজের পুরো সিস্টেমকে রিবুট করতে বলে। ক্যাপ্টেনের কথা মতো তারা সিস্টেম রিবুটও করে, কিন্তু কোনো কাজ হয় না। অর্থাৎ এটা কোনো অশুভ শক্তির কাজ, যারা এই জাহাজটিকে এখন কন্ট্রোল করছে। এদিকে তারা সমুদ্রের এমন জায়গায় এসে পৌঁছায় যেখানে বিশাল আকারের অনেক বড় বড় আইসবার্গ জলে ভাসতে দেখা যায়, আর এই জাহাজটি সেই আইসবার্গের দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। অনেক বছর আগে পুরনো টাইটানিক ঠিক এইভাবেই বিশাল আইসবার্গের সাথে ধাক্কা লেগে জলের নিচে তলিয়ে গেছিল। ক্যাপ্টেন রোজ প্রচণ্ড চিন্তিত হয়ে সবাইকে দ্রুত এর পিছনের কারণ খুঁজতে বলে। সে যত তাড়াতাড়ি সম্ভব জাহাজটিকে পিছনের দিকে নিয়ে যেতে চাইছিল, তবে কন্ট্রোল তাদের হাতে তারা পাচ্ছিল না। এদিকে ডেকে ব্রায়ান তার সাথে দেখা করে, কারণ ইঞ্জিন রুমে কিছু ঘটনা ঘটেছে। তারা দুইজনে ইঞ্জিন রুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর জাহাজের দুজন যাত্রী জুলি এবং মিসেস ট্রস নামের এক মহিলা ডেকে কিছুটা সময় কাটানোর জন্য আসে, কারণ এখনও পর্যন্ত যাত্রীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়েনি। জুলি মিসেস ট্রসের গলার নেকলেসটির বেশ প্রশংসা করছিল, আর এই নেকলেসটি ছিল পুরনো টাইটানিকে ডুবে যাওয়া কোনো এক যাত্রীর। এই মূল্যবান নেকলেসটি তিনি হ্যালের কাছ থেকে কিনেছে। জুলি সেখান থেকে চলে যেতেই অন্ধকারের ভিতর থেকে একটি মেয়ে বলে যে আপনার গলার নেকলেসটি সত্যিই সুন্দর। মিসেস ট্রস বেশ খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু ওই মেয়েটি পিছন ফিরে তাকাতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসে। আসলে সে কোনো মানুষ নয়, সে টাইটানিকের একজন মৃত যাত্রীর অশুভ আত্মা। সে ওই নেকলেস দিয়েই মিসেস ট্রসের গলা টিপে ধরে তার প্রাণ নিয়ে নেয়, কারণ এই নেকলেসটি একসময় ওই মৃত মেয়েটিরই ছিল। আর এরা আসলে সেই সব মানুষের আত্মা যারা ওই দিন টাইটানিকে খুব খারাপভাবে মারা গিয়েছিল। ওদিকে ইঞ্জিন রুমে ক্যাপ্টেন রোজ জাহাজটির ত্রুটি ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ সেই মৃত ইঞ্জিনিয়ারের লাশ ইঞ্জিন রুমে পড়ে থাকতে দেখে। এতটা জঘন্যভাবে তাকে মারা হয়েছিল তার লাশ দেখেই তারা ঘাবড়ে যায়। সে পার্কারের সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রেডিও আবারও কাজ করে না। ক্যাপ্টেন রোজ জানতো যে তাদের দ্রুত ইঞ্জিন বন্ধ করতে হবে,
নয়তো সেটি ওভারলোডের কারণে ফেটে যেতে পারে। কিন্তু সিস্টেম পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল, কোনো কিছুই কাজ করছিল না। ব্রায়ান বুঝতে পারে যে ইঞ্জিন এত চাপ সহ্য করতে পারবে না এবং শীঘ্রই বিস্ফোরণ ঘটবে। তাই সে রোজকে বলে যে তাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এরপর ব্রায়ান দ্রুত রোজকে নিয়ে ইঞ্জিন রুম থেকে চলে যায়, আর ঠিক দরজা বন্ধ হতেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে যা পুরো জাহাজকে কাঁপিয়ে দেয়। এদিকে পার্টিতে নাচতে থাকা অনেক মানুষই এই জোরালো ধাক্কায় নিচে পড়ে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই বিস্ফোরণে মানুষ পুরোপুরি আতঙ্ক হয়ে যায়। তবে ক্যাপ্টেন রোজ সবাইকে সাহস দিয়ে বলে, কেউই কোনো চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি, পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণেই আছে। কিন্তু ওদিকে কন্ট্রোল রুমে পুরো ক্রু চিন্তিত ছিল। তারা বুঝতেই পারছিল না যে আসলে কি ঘটছে, কারণ এখন জাহাজটি সরাসরি একটি আইসবার্গের দিকে এগিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে হেক্টর ইঞ্জিন রুমের অবস্থা দেখার জন্য সেখানে যায়, আর সেখানে একজন ব্যক্তিকে অন্ধকারের মধ্যে থেকে তার দিকেই তাকিয়ে থাকতে দেখা যায়। আর এটাও ছিল এক অশুভ আত্মা। কন্ট্রোল রুমে পার্কার তখনও আশেপাশে কোনো জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কারণে সেটা করতে পারছিল না। সে স্পষ্টভাবে সকল যাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দেয়, কাউকেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ইঞ্জিনিয়াররা সমস্যা সমাধান না করা পর্যন্ত সবাই যেন কিছুক্ষণের জন্য নিজেদের কেবিনেই থাকে। সমস্যার সমাধান হয়ে গেলেই তারা সবাইকে জানিয়ে দেবে। এইভাবেই তারা যোগাযোগ করার চেষ্টা করতে করতে হঠাৎই সৌভাগ্যবশত কোস্টগার্ডের সাথে তাদের যোগাযোগ হয়ে যায়। ক্যাপ্টেন তাদের সমস্যার কথা জানিয়ে তাড়াতাড়ি সাহায্য পাঠাতে বলে, কিন্তু শীঘ্রই তারা জানতে পারে যে সবচেয়ে কাছের জাহাজটিও 2 ঘন্টার দূরত্বে আছে। সেটা আস্তে আস্তে তাদের বড় বিপদ হয়ে যেতে পারে। জাহাজের সবাই বেশ হতাশ হয়ে পড়ে। এখন তারা কি করবে? এদিকে হ্যাল সেই ঘরেই বন্দি ছিল। হঠাৎই সেটির ছাদ থেকে জল টপকাতে শুরু করে, আর অদ্ভুতভাবে আলো জ্বলতে নিভতে থাকে। তখনই সে ভয়ানক ভয়ানক আওয়াজ শুনতে পায়। আতঙ্কে সে নিজের কান বন্ধ করে চিৎকার করতে থাকে, বন্ধ করো এটা, এই আওয়াজ বন্ধ করো। তার কথাতে শব্দ থেমে যায়, আর ঠিক তখনই সে তার সামনে ভয়ঙ্কর চেহারার একটি অশুভ আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আতঙ্কে হেল ঘরের কোণার দিকে দৌড়ে যায় এবং আত্মাটিকে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি করেছি? কিন্তু ওই অশুভ আত্মা তার অলৌকিক শক্তিতে হ্যালের হাত বিছানার সাথে বেঁধে দেয় এবং তার ওপর ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে শুরু করে। আসলে এই সকল আত্মা টাইটানিকে ডুবে যাওয়ার সেই রাতে উত্তর আটলান্টিকের কনকনে বরফে গলা জলে ডুবে মারা গেছিল, আর এই যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণেই তাদের আত্মা এখনও শান্ত হয়নি। তো যাই হোক, এদিকে হঠাৎ কন্ট্রোল রুমে ন্যান্সি ঢুকে পড়ে এবং ক্যাপ্টেনের সাথে দেখা করে যে তার কাছে একটি জরুরি তথ্য আছে। ক্যাপ্টেন তার সাথে দেখা করতে রাজি হলে ন্যান্সি জানায় মিয়ার মৃত্যু একটি আত্মার কারণে হয়েছে। তার কথায় কেউই বিশ্বাস না করলে প্রমাণ হিসেবে সে ব্লগারদের ফোনের সেই শেষ ভিডিওটি দেখায়। কিন্তু রোজ আসলে ভূত প্রেতে বিশ্বাস করতো না, তাই সে সরাসরি বলে দেয় আমাদের জাহাজে কোনো আত্মা নেই, এসব কিছু তার মনের ভুল। ক্যাপ্টেন ব্রায়ানকে বলে যে ন্যান্সিকে তার কেবিনে পাঠিয়ে দাও, তার বিশ্রামের প্রয়োজন। এদিকে ন্যান্সির কেবিনের পাশেই সেই ঘরটি যার ভিতরে হ্যালকে বন্দি করে রাখা হয়েছিল। ব্রায়ান যখন ঘরে ঢোকে সে দেখে হ্যাল আতঙ্কে মেঝেতেই পড়ে আছে। হ্যালের মানসিক ভারসাম্য তখন পুরোপুরি বিগড়ে গেছিল এবং সে সবাইকে তার থেকে দূরে থাকতে বলছিল। ব্রায়ান তাকে কোনো রকমে সামলে টেনে তোলে। এরপর কিছুটা জ্ঞান ফিরলে ব্রায়ান হ্যালকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন রোজের কাছে গিয়ে সে তার সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে শুরু করে। সে ওই ঘরে অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু দেখেছে, তবে সে জানে না ওটা কি, কিন্তু তার মনে হচ্ছিল যেন সে মৃত্যুর একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে। হ্যাল ক্যাপ্টেনকে অনুরোধ করে বলে যে তাদের দ্রুত নিউ ইয়র্কে ফিরে যাওয়া উচিত, নইলে তারা কেউই বাঁচবে না। এই জাহাজে অবশ্যই অশুভ কিছু রয়েছে যারা তাদেরকে মারতে চায়। এসব কথা শুনে ক্যাপ্টেনের মাথা খারাপ হয়ে যায়। ঠিক তখনই একজন গার্ড সেখানে এসে খবর দেয় তাদের সিকিউরিটি হেড হেক্টরকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্যাপ্টেন রোজ ব্রায়ানকে আদেশ দেয় যে হেলকে যেন আবারও সেই ঘরেই বন্দি করে রাখা হয়, কারণ সে কি নাকি দেখেছে যার কারণে আবোল তাবোল বকছে। এরপর গার্ডের সাথে হেক্টরকে খুঁজতে যেতে বলে। তারা বেরিয়ে গেলেও রোজ তখনও রেডিওতে হেক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গার্ডেরা যখন হেলকে তার ঘরে নিয়ে যাচ্ছিল তখনই সেই অজানা মেয়েটি তাদের নজরে আসে। হেল তাকে একবার দেখা মাত্রই চিনে ফেলে। সে চিৎকার করে বলে ওঠে, এই মেয়েটি, নিশ্চয়ই এই মেয়েটিই সব গোলমালের মূল কারণ। এই মেয়েটি আগে অদ্ভুত অদ্ভুত কথা বলছিল যে মৃতদের জিনিসপত্র তাদের কাছে থেকে নিয়ে আসলে আমাদের সাথে নাকি খারাপ কিছু ঘটবে। তবে ওই মেয়েটি তার কথায় অস্বীকার করে বলে, আমি কাউকে মারিনি, তবে আমি জানি যে আসলে জাহাজে কি ঘটছে। আমি সব সত্যি বলতে চাই, কিন্তু তোমরা কেউই সেই সত্যি শোনার জন্য প্রস্তুত নও। মেয়েটি হেলের দিকে ইশারা করে বলে যে সব দোষ এর, ও সমুদ্রের হাজারো ফুট নিচে গিয়ে টাইটানিকে ডুবে যাওয়া মৃতদের জিনিসপত্র চুরি করে এনেছে, আর এখন সেই জাহাজের অশুভ আত্মারা তাদের সব মূল্যবান সম্পদ ফেরত নিতে এসেছে। এই জাহাজটি অভিশপ্ত,
এবং এখানে থাকা কেউই আর প্রাণে বাঁচবে না। হ্যাল ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করে, এসব থামানোর কি কোনো উপায় আছে? মেয়েটি গম্ভীর গলায় জবাব দেয়, এখন অনেক দেরি হয়ে গেছে। মেয়েটির এইরকম উল্টোপাল্টা কথা শুনে ব্রায়ান তাকে একটি ঘরে নিয়ে গিয়ে আটকে দেয়, কিন্তু সে বারবার চিৎকার করে হেসে হেসে একটি কথাই বলছিল, সবাই এবার মারা যাবে, সবাই মারা যাবে। আর ঠিক কিছুক্ষণ পরেই এই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং সেই পুরনো টাইটানিক জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের আত্মাকে সেখানে দেখা যায়। ব্রায়ান কাঁপতে থাকা হাতে তাকে লক্ষ্য করে গুলি চালায়, তবে সেটি আত্মার শরীর ভেদ করে উল্টে তার নিজের সিকিউরিটি গার্ডের গায়ে এসে লাগে। আর সেই সময় জাহাজের বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন সবাইকে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কন্ট্রোল প্যানেলের উপর আলো ফেলতে বলে। একসময় রোজ এক কোণে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে ফ্ল্যাশলাইট ফেলতেই দেওয়ালের পাশে ভয়ঙ্কর চেহারার এক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভয়ে সে ফোনটি ফেলে দেয়, কিন্তু সবার ফোনের আলো সেদিকে ফেলতেই দেখা যায় সেখানে কেউই নেই। ক্যাপ্টেনের মনে হয় হয়তো এটা তার মনের ভুল হতে পারে, তাই সেদিকে গুরুত্ব না দিয়ে সে সবাইকে দ্রুত সিস্টেম ঠিক করার নির্দেশ দেয়। এদিকে ক্যাপ্টেন স্মিথের আত্মা তার নাতিকে নিজের অলৌকিক শক্তির কিছুটা অংশ তাকে দেয়। এই রকম অদ্ভুত ব্যাপার ব্রায়ান জীবনে দেখেনি। তার হাত পা কাঁপছিল সেই সময়, কিন্তু তার কিছুই করার ছিল না। কাজ শেষ হতেই মেয়েটি ঘুরে ব্রায়ানকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং শান্তভাবেই ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে হ্যাল আতঙ্কিত হয়ে নিজের কেবিনে ফিরে আসে। সে সিদ্ধান্ত নেয় যে সমুদ্র থেকে সে টাইটানিকে যা কিছু তুলে এনেছিল তা সব আবার জলে ফেলে দেবে। নিজেকে শান্ত করতে সে বাথরুমে গিয়ে মুখে একটু জল দিতে লাগে, আর ঠিক তখনই সেখানে মিয়ার আত্মা আচমকা তার চোখের সামনে চলে আসে। ভয়ে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে ব্রায়ানের জ্ঞান ফেরার পর সে সেই সিকিউরিটি গার্ডকে এখনও জীবিত আছে দেখে, তবে গুরুতর আহত সে। তাই সে তাকে সেখানে থাকতে বলে নিজের সাহায্য খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু ওই গার্ড তার কথা না শুনে ঘর থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই সে দূরে করিডোরে একটি মেয়ের ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে, যে ছায়াটি ধীরে ধীরে একেবারে তার কাছে চলে আসে। কাছে আসতেই সেই মেয়ের ভয়ানক চেহারা তার সামনে সে দেখে। আত্মাটি তার অলৌকিক ক্ষমতা দিয়ে ওই গার্ডের গলা টিপে প্রাণ নিয়ে নেয়। এদিকে সেই অজানা মেয়েটি জাহাজের কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সে তার অলৌকিক শক্তি দিয়ে পার্কারকে একপাশে ছুঁড়ে ফেলে দেয়। রোজ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটিকে স্পর্শ করা মাত্রই তার চোখের সামনে ভয়ঙ্কর কিছু দৃশ্য ভেসে ওঠে। সে টাইটানিকের ক্যাপ্টেনের ওই অশুভ আত্মাকে দেখতে পায়। মেয়েটি রোজকে সরাসরি ধাক্কা দিয়ে এই টাইটানিক 3কে সরাসরি সেই আইসবার্গের দিকে নিয়ে যেতে থাকে, যেগুলিতে ধাক্কা লেগেই প্রথম জাহাজটি অগভীর সমুদ্রে ডুবে গিয়েছিল। ক্যাপ্টেন রোজ তার সামনে মিনতি করতে থাকে যেন সে থেমে যায়, কারণ এতে সবাই মারা যাবে। সে মেয়েটিকে জিজ্ঞাসা করে, এতে তোমার লাভ কি হবে? কিন্তু মেয়েটির ভিতরে থাকা আত্মা তাকে তার পুরোপুরি নিয়ন্ত্রণে করে রেখেছিল। জাহাজটিকে নিয়ন্ত্রণ করার সকল চেষ্টা ব্যর্থ হলে রোজ শেষ চেষ্টা হিসেবে তাকে বলে, যদি জাহাজটি ধাক্কা লাগে তাহলে তুমিও তো মারা যাবে। কিন্তু এতেও কোনো কাজ হয় না। মেয়েটি হেসে তাকে জবাব দেয়, তাতে আমার কিছুই যায় আসে না। আর ঠিক কিছুক্ষণ পরেই তীব্র গতিতে জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা মারে। একইভাবে জাহাজটির সামনের অংশটি ভেঙে ভিতরে জল ঢুকতে শুরু করে। টাইটানিকের যাত্রীদের মধ্যে জুলি নামের ওই মহিলাটি যাত্রীদের শান্ত করে অ্যাসেম্বলি এরিয়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এদিকে রোজ মরিয়া হয়ে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। তখনই হ্যাল দৌড়ে ভিতরে এসে তাদেরকে বলে, সে জানে যে আসলে কি ঘটছে। সবকিছু যদি থামাতে হয় এখনই পুরনো টাইটানিক থেকে আনা সব জিনিস এই সমুদ্রে ফেলে দিতে হবে। কিন্তু রোজের তার কথায় বিশ্বাস হয় না। সে তার কথায় কান না দিয়ে বলে, সাহায্য করতে চাইলে যাত্রীদের লাইফ বোটে তুলতে সাহায্য করো, এই রকম ফালতু কথা বলে যাত্রীদের বিভ্রান্ত করো না। কিন্তু হয়তো অনেক দেরি হয়ে গেছে। টাইটানিক 3 জাহাজ ধীরে ধীরে জলে ডুবতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে হইচই আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিপদের মধ্যেও ব্রায়ান লোভে একটি মূল্যবান গহনা হাতে তুলে নেয়, যেটা সে বিক্রি করে অনেক টাকা পেতে পারে। কিন্তু সে বেশি দূরে পালাতে পারে না। হঠাৎই মিয়ার অশুভ আত্মা তার সামনে এসে দাঁড়ায় এবং ব্রায়ানের নিজের বন্দুক নিয়ন্ত্রণ করে তার নিজের দিকেই ঘুরিয়ে তার প্রাণ নিয়ে নেয়। জাহাজের অর্ধেক অংশ তখন জলের নিচে। মানুষ প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটছে। জল করিডোর পর্যন্ত পৌঁছে গেছে এবং চারিদিকে প্রাণ বাঁচাতে সকলের মধ্যে হুড়োহুড়ি লেগে গেছে। বলরুমে জুলিয়া যখন ব্রায়ানকে খুঁজতে শুরু করে, তখনই তার আত্মা তার সামনে আসে। এখন তার আত্মাও টাইটানিকের অভিশাপে অশুভ হয়ে গেছে। ব্রায়ানের আত্মা একটি লাইফ বোট জুলিয়ার গায়ের ওপর ফেলে নির্মমভাবে তার হত্যা করে দেয়। হ্যাল নিজের মধ্যে সাহস জুগিয়ে সকল মানুষকে একে একে লাইফ বোটে তুলতে শুরু করে, কিন্তু যখনই তারা লাইফ বোটটিকে নিচের দিকে নামাতে থাকে তখনই সকল কেবিল ছিঁড়ে যায় এবং পুরনো টাইটানিকের মতো সকল লোক সরাসরি জলে গিয়ে পড়ে।
এদিকে ক্যাপ্টেন রোজ একজন ক্যাপ্টেনের মতো একেবারে শেষ মুহূর্ত অবধি টাইটানিককে বাঁচানোর চেষ্টা করছিল। তবে শেষ সুরক্ষা আর হয় না। পুরো জাহাজটি ধীরে ধীরে অথয় গভীরে তলিয়ে যায়। কোনো রকমে হ্যাল কাঁপতে কাঁপতে একটি লাইফ বোটে উঠে পড়ে। তখনই সে জলের মধ্যে ক্যাপ্টেন রোজের কণ্ঠস্বর শুনতে পায়। এর মানে সে এখনও বেঁচে আছে। হেল তাকে সাহায্য করে তার বোটে তুলে নেয়। বোটে শুয়ে থাকা অবস্থাতেই হেল হঠাৎ হাসতে শুরু করে। সে হাসতে হাসতে বলে, আমি টাইটানিকের মৃতদেহের জিনিসগুলি নিয়ে এসেছিলাম, আর আজ সেই মৃতরাই আমাকে বাঁচিয়ে রেখে আমার সামনে সবাইকে মেরে ফেলল। রোজ তাকে শান্ত করে বোঝায়, তুমি মানুষকে সাহায্য করার চেষ্টা করেছ, আর এখন সব ভুলে যাও। কিন্তু হঠাৎই হ্যাল চুপ হয়ে যায়। রোজ ঘুরে তাকিয়ে দেখতেই সে বুঝে যায় হ্যালও মারা গেছে। কিন্তু ঠিক পরের মুহূর্তে হ্যাল একটি অশুভ আত্মায় পরিণত হয়ে রোজকে নিয়ে সমুদ্রের তলায় তলিয়ে যায়। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন হতে পারে, ওই অজানা মেয়েটি কেন জাহাজে ওই আত্মাদের ডেকেছিল? আসলে টাইটানিক 666 সিনেমায় অজানা মেয়েটির নাম ছিল ইডিনা বেস। মেয়েটি জাহাজে অভিশাপ বা আত্মা ডেকে আনার পিছনে একটি গভীর ব্যক্তিগত ও প্রতিশোধমূলক কারণ ছিল। মেয়েটির এই কাজের মূল কারণ ছিল তার পূর্বপুরুষদের সাথে ঘটা অন্যায়। 1912 সালে আসল টাইটানিক যখন ডুবে গেছিল, তখন সেখানে অনেক গরিব এবং অবহেলিত মানুষও মারা গিয়েছিল, যাদের কথা কেউই মনে রাখেনি। ইডিনা বিশ্বাস করত যে টাইটানিক 3 জাহাজটি তৈরি করে সেই মৃত মানুষদের স্মৃতিকে অপমান করা হচ্ছে এবং এটি কেবল ধনীদের ব্যবসার একটি মাধ্যম। মেয়েটি মূলত জাহাজের ক্যাপ্টেনের বংশধর ছিল, যিনি টাইটানিক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। মেয়েটি চেয়েছিল সেই অভিশপ্ত জাহাজের ধ্বংসাবশেষ থেকে মৃতদের আত্মাগুলিকে জাগিয়ে তুলতে। তার ধারণা ছিল আধুনিক এই বিলাসবহুল জাহাজের যাত্রীদের শাস্তি দেওয়ার মাধ্যমেই তার পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মা শান্তি পাবে। এই কারণেই সে জাহাজে একজন যাত্রী হিসেবে ছদ্মবেশে উঠেছিল। তার আসল উদ্দেশ্যই ছিল একটি বিশেষ রিচুয়াল বা ব্ল্যাক ম্যাজিক করা। সে মনে করত টাইটানিক যেখানে ডুবেছিল ঠিক সেই জায়গাতেই যদি সে এই জাদু করে, তবেই পুরনো টাইটানিকের আত্মারা ফিরে এসে এই নতুন জাহাজটিকে ধ্বংস করতে পারবে। সে এটি করেছিল মূলত প্রতিশোধ নিতে এবং টাইটানিকের ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছিল তাদের প্রতি হওয়া অবহেলার বিচার চাইতে। তো বন্ধুরা, যাই হোক, এই মুভি নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম ইন্টারেস্টিং মুভি শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।